ইউনিক লার্নিং ল্যাব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি প্রদ্যুৎ। দেখো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি গণিত বিষয়ের ষষ্ঠ শ্রেণীর পূর্ণমান 50। দেখতে পাচ্ছ তোমরা। তো এটা হচ্ছে এর আগে যতগুলো মডেল অ্যাক্টিভিটাস দেওয়া হয়েছে তাদেরকে কম্পাইল করে অর্থাৎ একসঙ্গে মিলিত করে একটা মডেল অ্যাক্টিভিটাস দেওয়া হয়েছে। তো এটাকে তোমরা পার্ট 8 বলতে পারো। তো এটাই সম্ভবত 2021 সালের শেষ মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো দেখো আমি এর আগে পর্যন্ত যত মডেল অ্যাক্টিভিটাস দেওয়া হয়েছে পার্ট 7 পর্যন্ত সব কিন্তু করিয়ে দেওয়া রয়েছে। তোমরা যারা দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে দেখে নিতে পারো। আর আজকে যারা চ্যানেলে নতুন প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আগে থেকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। তো দেখো কি বলছে না, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে 1 নম্বর দাগের কি বলছে না, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন বা এমসিকিউস। তো এখানে মোট 8টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার জন্য দেওয়া আছে দেখো 1 গুণ 8 সমান 8, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান কত করে 1 করে। তো 1 নম্বর দাগের কি বলছে দেখো, 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল হলো। তো দেখো 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি আমরা জানি না, 1-এর পরে 7টা শূন্য, 1-এর পরে 7টা শূন্য আর 1 মিলে মোট হচ্ছে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো দেখো প্রথমে কি আছে, 1-এর পরে 7টা শূন্য নেই, একটা শেষে আছে, তার মানে এটা হচ্ছে না। আচ্ছা তারপরে দেখো 1-এর পরে প্রত্যেকটাই 1 1 1 অর্থাৎ শূন্য নেই, তার মানে এটাও হচ্ছে না। আচ্ছা এটা দেখো 1-এর পরে কটা শূন্য আছে দেখা যাক, 1 2 3 4 5 6 7 8, তাহলে 1-এর পরে 7টা শূন্য থাকার কথা, এখানে 8টা শূন্য আছে, তার মানে এটাও হচ্ছে না। তারপর অবশ্যই এটা হবে, তাও দেখে নেওয়া যাক। দেখো 1-এর পরে 7টা শূন্য থাকার কথা, 1 2 3 4 5 6 7, তাহলে 1-এর পরে 7টা শূন্য আছে, তাহলে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা, তার থেকে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 7টা নয়। তো দেখো 1 2 3 4 5 6 7, তাহলে 7টা 9 হচ্ছে। তার মানে সঠিক অপশান বা সঠিক উত্তর হবে অবশ্যই অপশান নাম্বার ডি। তো উত্তরটি তোমরা খাতাতে কীভাবে লিখবে দেখে নাও। তো দেখো খাতাতে আগে এরকম হেডিং করবে, ঠিক আছে। তো পূর্ণমান 50 অবশ্যই এই কথাটা এখানে লিখবে। তারপর 1 নম্বর দাগের উত্তরটি এভাবে লিখবে তোমরা, 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল হলো বলে একটা ড্যাশ দেবে। সঠিক অপশান যেহেতু ডি সেটা অবশ্যই লিখবে, তারপরে লিখে দেবে ডি অপশানে যেটা আছে সেটা, ঠিক আছে। এবার দেখো 2 নম্বর দাগের কি বলছে, 500 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে পাবো। তো এখানে সি ডি এল এবং এম আছে। তো এর মধ্যে সঠিক অপশান বা সঠিক উত্তর অবশ্যই হবে অপশান নাম্বার বি, অর্থাৎ উত্তরটি হবে ডি। তো তোমরা তোমাদের যে বই আছে পেজ নাম্বার 59-এ একটুখানি দেখে নাও বিষয়টা। তো দেখো তোমাদের বইয়ে 59 পৃষ্ঠাতে এই উপরে এই জায়গাটাতে দেখো যে 10 মানে হচ্ছে এক্স, 50 মানে হচ্ছে এল, 100 মানে সি এবং 500 মানে হচ্ছে ডি। তাহলে পরে 500 অপশানের জন্য কি হবে, ডি হবে। তো দেখো উত্তরটি তোমরা 2 নম্বর দাগের এভাবে লিখবে, 500 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে পাবো, একটা ড্যাশ দেবে, সঠিক অপশান অবশ্যই ডি, বি নম্বর অপশানটা লিখবে, তারপরে উত্তরটি লিখে দেবে ডি। এবার দেখো 3 নম্বর দাগে কি বলছে, 3 গুণ 1/5কে লেখা যায়। তো এখানে 4টি অপশান দেওয়া রয়েছে। দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি না, উপরে 3-এর সঙ্গে 1-এর গুণ হবে, তাহলে 3 1 3 আর নিচে থাকছে 5, তাহলে 3/5 হবে। তো এবারে দেখো এটাকে যদি আমরা গুণ করি তাহলে উপরে 5 1 5 আর নিচে 3, তার মানে হচ্ছে কত 5/3। তাহলে পরে 3/5 হওয়ার কথা, 5/3 হচ্ছে, তার মানে এটা হচ্ছে না। আচ্ছা এটা দেখো উপরে 1 1কে কি হচ্ছে 1 আর নিচে 3 5 15, তাহলে পরে এটা নয়, দেখতে পাচ্ছ, তাহলে এটাও হচ্ছে না। আচ্ছা এটা দেখো নিচে প্রত্যেকটার ক্ষেত্রে 3 আছে আর উপরে প্রত্যেকটার ক্ষেত্রে 1 আছে। নিচে প্রত্যেকটার ক্ষেত্রে 3 আছে বলে আমরা লসাগু কত বলতে পারি 3। আচ্ছা উপরেরগুলো সব যোগ হয়ে যাবে, তাহলে যোগ হলে 1 2 3 4 5, তাহলে উপরে থাকছে 5 আর নিচে থাকছে 3, তাহলে উপরে থাকছে 3 আর 5 হওয়ার কথা, কিন্তু 5/3 হচ্ছে, তার মানে এটাও হচ্ছে না। তাহলে পরে এটা অবশ্যই হবে, তাও দেখে নেওয়া যাক। দেখো নিচে প্রত্যেকটার ক্ষেত্রে 5 আছে, তাহলে লসাগু হচ্ছে 5। আচ্ছা তাহলে উপরেরগুলো যোগ হয়ে যাবে 1 2 3, উপরে থাকছে 3 আর নিচে থাকছে 5। দেখো এখানে 3/5, এখানেও 3/5, মানে এইটা সমান আমরা কোনটা লিখতে পারি, এইটা, অর্থাৎ অপশান নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো উত্তরটি তোমরা কিভাবে লিখবে দেখে নাও। দেখো 3 নম্বর দাগের এইভাবে যে 3 × 1/5কে লেখা যায় বলে ড্যাশ দিয়ে অপশান ডিটা লিখবে, তারপরে 1/5 + 1/5 + 1/5 লিখে দেবে। ব্যাখ্যাটি যেটা আমি ওখানে দেখিয়েছি সেটাই কিন্তু আমি এখানে লিখে দিয়েছি, দেখে নিও। এবার দেখো 4 নম্বর দাগেরটা কি আছে, যে 0.3 × 0.5কে
এই গুণফলে দশমিক বিন্দু বসবে ডান দিক থেকে। এখানে সঠিক অপশান বা সঠিক উত্তরটি হবে অপশান নম্বর বি, অর্থাৎ 2 ঘর আগে। তো কেন, চলো দেখে নেওয়া যাক। তো দেখো উত্তরটি তোমরা 1-এর 4 নম্বর দাগের এইভাবে লিখবে যে 0.3 × 0.5 এই গুণফলে দশমিক বিন্দু বসবে ডান দিক থেকে, ছোট করে একটা ড্যাশ দেবে, তারপরে অপশান বিটা লিখবে, তারপরে 2 ঘর আগে লিখবে। ব্যাখ্যা কী করছি দেখো, তো 0.3 × 0.5কে যদি আমরা গুণ করি তাহলে পরে কত হচ্ছে, 3 5 15 হচ্ছে। আর কত ঘর আগে দশমিক আছে, এখানে 1 ঘর আগে আর এখানে 1 ঘর আগে, তাহলে মোট 2 ঘর আগে হবে। দেখো এখানে 2 ঘর আগে মানে 5 আর 1-এর আগে দশমিক হবে, তাহলে পরে সঠিক অপশান কোনটা হবে, বি। কেন না 2 ঘর আগে এখানেই আছে। এবার দেখো 5 নম্বর দাগের কি আছে, 1.8 মিটার সমান কোন অপশানটা হবে এখানে, চলো সঠিকটা দেখে নেওয়া যাক কেন হবে। তো দেখো 1-এর 5 নম্বর দাগের উত্তরটি এটি হবে যে 1.8 মিটার সমান 180 সেন্টিমিটার। তো দেখো আমরা প্রত্যেকটার ক্ষেত্রে সেন্টিমিটারে যাব। তো দেখো মিটার থেকে আমরা সেন্টিমিটারে যাব, আমরা এটা জানি যে কিলো, হেক্টর, ডেকামিটার, ডেসি, সেন্টিমিলি, তাই না? তো মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে আমরা মিটার থেকে ডেসিমিটার, তারপরে সেন্টিমিটার, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে 1 ঘরের জন্য কি করি আমরা, 10 দিয়ে গুণ করি। তাহলে এবার এখানে 1 ঘরের জন্য 10 দিয়ে গুণ, এখানে 1 ঘরের জন্য 10 দিয়ে গুণ, অর্থাৎ মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে আমাকে মোট 100 দিয়ে গুণ করতে হবে, তাই না? তো 1.8 মিটার সমান তাহলে 1.8 × 100 সেন্টিমিটার লিখতে পারি, তাই না? এবারে দেখো 100 দিয়ে যদি আমি গুণ করি তাহলে দশমিক কত ঘর ডান দিকে সরবে, 2 ঘর ডান দিকে সরবে। তাহলে 2 ঘর যদি ডান দিকে সরে তাহলে পরে এখানে 18 1 ঘর সরলো, আর তারপরে আর 1 ঘরের জন্য আরেকটা শূন্য নিয়ে নেব, তারপরে 100 কি হচ্ছে, 180 সেন্টিমিটার হচ্ছে। তো সঠিক অপশান 180 সেন্টিমিটার হবে। এটা অপশান কোন অপশানে ছিল, এটা অপশান নাম্বার বিতে ছিল। তোরা অপশান নাম্বার বিটা কিন্তু অবশ্যই লিখবে। দেখো উত্তরে অপশান নাম্বার এই যে বি, 180 সেন্টিমিটার। এরপরে চলো 6 দাগেরটা কি হচ্ছে, 10% মানে, তো এখানে দেখো 10% মানে কি কি আছে, 4টে অপশান দেওয়া রয়েছে। শতকরা 100, 100/10, তারপর প্রতি 100 এর জন্য 10, আর শতকরা 10%। তো দেখো শতকরা 100 10% নয়, এটা হচ্ছে না। আর 10 ভাগের মধ্যে 100 ভাগ, এটা তো অবশ্যই নয়। তারপরে দেখো শতকরা 10% মানে শতকরা 10% কখনোই নয়, শতকরা যা আর এই পার্সেন্টেজও তাই। শতকরা কথাটা থাকলে পার্সেন্টেজটা লেখা যায় না, বা পার্সেন্টেজ কথাটা থাকলে শতকরা লেখা যায় না, তো এটাও হচ্ছে না। সঠিক অপশান হবে অবশ্যই সি, অর্থাৎ প্রতি 100 এর জন্য 10। ঠিক আছে, তো উত্তরটা তোমরা কিভাবে লিখবে দেখে নাও, যে 1-এর 6 নম্বর দাগের 10% মানে সমান সি নম্বর অপশানটা সঠিক হবে তোমরা দেখলে, প্রতি 100 এর জন্য 10। এবার দেখো 7 নম্বর দাগের কি বলছে, নিচের কোনটি আয়তঘন নয়। তো তোমরা এই 4টে অপশানের মধ্যে সহজেই বুঝতে পারছো, ইট, ছক্কা, বই, এগুলো সব আয়তঘনের উদাহরণ। তাহলে পরে সঠিক অপশান হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ বোতল। কেন, বোতল কিন্তু আয়তঘন নয়। তাহলে দেখো তোমরা উত্তরটি এইভাবে লিখবে, আয়তঘন নয় বলে একটা তীর চিহ্ন দেবে, তারপরে অপশান ডি লিখে দেবে বোতল। এবার দেখো 8 নম্বর দাগে কি বলছে, 1/4 অংশ ডিম নষ্ট হলে ডিম নষ্ট হয়েছে শতকরা, তো 25%, 25, 100 না 400, তো কোনটা সঠিক উত্তর এবং কেন সেটা চলো দেখে নেওয়া যাক। তো দেখো আমরা ব্যাখ্যাটা আগে দেখে নিই। 1-এর 4 অংশ সমান আমরা কি লিখতে পারি, 1/4 × 100, কেন শতকরায় প্রকাশ করছি, 1/4 × 100 দিয়ে যদি আমি গুণ করি তাহলে সেটা শতকরায় প্রকাশিত হয়ে যায়। তাহলে পরে 4 আর 100 যদি কাটাকুটি করি তাহলে পরে কত হচ্ছে, 25, তাহলে 25%। তাহলে 1-এর 4 অংশ সমান 25%, অর্থাৎ ডিম নষ্ট হয়েছে কতটা আমরা লিখতে পারি, যে ডিম নষ্ট হয়েছে শতকরা 25। যদি শতকরা কথাটা না লিখি তাহলে 25% লিখবো, যদি শতকরা কথাটা ব্যবহার করি তাহলে কিন্তু শুধু 25 লিখবো। বুঝতে পেরেছ, শতকরা এই পার্সেন্টেজ একই কথা। তাহলে পরে কোশ্চেনে দেখো এখানে একটা তোমাদের মধ্যে যাতে ধারণা পরিষ্কার আছে কিনা দেখার জন্যই কিন্তু এই প্রশ্নটা দেওয়া হয়েছে। তো দেখো এখানে কি বলছে, 25% আর 25, শতকরা কথাটা যদি না থাকতো তাহলে অবশ্যই এই অপশানটা হতো। যেহেতু শতকরা কথাটা আছে সেই জন্য অপশান নাম্বার বি, অর্থাৎ শুধু 25 অ্যান্সারটা কিন্তু হবে। তো উত্তরটা তোমরা কিভাবে লিখবে নিশ্চয়ই দেখে নিয়েছো, যে 1-এর 8 নম্বর দাগের 1-এর 4 অংশ ডিম নষ্ট হলে ডিম নষ্ট হয়েছে শতকরা, একটা তীর চিহ্ন দিয়ে লিখবে বি এবং লিখে দেবে 25। তো দেখো এবারে কি 2 নম্বর দাগের কি বলছে, সত্য বা মিথ্যা বা ট্রু ফলস লেখো। তো এখানেও 8টি প্রশ্ন দেওয়া রয়েছে, যার জন্য 1 × 8 = 8, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান কত করে, 1 করে। তো দেখো 1 নম্বর দাগের কি বলছে, 500 গ্রাম সমান 0.05 কিলোগ্রাম।
তো এই বিবৃতিটি সত্য অবশ্যই নয়, এটা একটা মিথ্যা বিবৃতি। তো উত্তরটা কিভাবে লিখবো এবং কেন এটা মিথ্যা হলো চলো দেখে নিই। তো দেখো 2-এর 1 নম্বর দাগের আগে বিবৃতি যেটা আছে সেটা লিখে নেবে, তারপর উত্তর হিসেবে লিখবে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। তো ব্যাখ্যা দিচ্ছি, দেখো আমরা জানি যে কী যাবো না, গ্রাম থেকে কিলোগ্রামে যাব, তাই না? তো গ্রাম থেকে কিলোগ্রামে যাব মানে ছোট একক থেকে বড় এককে যাব। তাহলে পরে গ্রাম থেকে কিলোগ্রামে যেতে গেলে দেখো ডেকা হেক্টো কিলো, কত ঘর যাচ্ছি, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে প্রত্যেক ঘরের জন্য যেহেতু ছোট একক থেকে বড় এককে যাচ্ছি তার জন্য ভাগ হবে প্রত্যেক ঘরের জন্য 10 দিয়ে। কত ঘর যাচ্ছি, 3 ঘর, তার জন্য 3 ঘর যাচ্ছে মানে 10 3 বার গুণ ভাগ হবে, অর্থাৎ 1-এর পরে 3টে শূন্য দিয়ে ভাগ করতে হবে। এই জন্য লিখেছি দেখো 500 গ্রাম সমান 500 ভাগ 1000 কিলোগ্রাম, 1-এর পরে 3টে শূন্য, ঠিক আছে? তো এই 3টে শূন্য 1-এর পরে 3টে শূন্য দিয়ে যদি ভাগ করি 3 ঘর আগে দশমিক চলে যাবে, তাহলে 3 ঘর আগে দশমিক চলে গেলে উত্তর হয়ে যায় 0.5 কিলোগ্রাম। কিন্তু এখানে দেখা যাচ্ছে 0.05 কিলোগ্রাম, ঠিক আছে? তাহলে উত্তরটা নিশ্চয়ই 1 নয়, সেই জন্য এই বিবৃতিটা হয়ে যাচ্ছে কি একটা মিথ্যা বিবৃতি। দেখো এবারে 2 নম্বর দাগে কি বলছে, 1/3 ভাগ 15 সমান 5। তো এই বিবৃতিটা কিন্তু একটা মিথ্যা বিবৃতি। চলো কেন মিথ্যা বিবৃতি দেখে নাও। দেখো 1/3 ভাগ 15, তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি 1/3, 15 নিচে কিছু নেই মানে 1 আছে, এখানে গুণ করব এবং 1টা উপরে চলে যাবে, 15টা নিচে চলে আসবে। দেখো ওপরে কত হচ্ছে, 1 গুণ করলে 1 থাকছে, আর নিচে 3 কত হচ্ছে 45। তাহলে উত্তর হওয়া উচিত ছিল কি 1/45, কিন্তু এখানে আছে কত 5। তাহলে এই বিবৃতিটা কি হবে, একটা মিথ্যা বিবৃতি হবে, তাই না? তো উত্তরটা আমরা কিভাবে লিখবো, এইভাবে সিম্পল বিবৃতি যেটা আছে সেটা লিখে দেবো, তারপরে উত্তর হিসেবে লিখবো প্রদত্ত বিবৃতিটি একটা মিথ্যা বিবৃতি। এবার দেখো 2-এর 3 নম্বর দাগের কি বলছে, 50 টাকার 1/5 অংশ থেকে 10 টাকা নিয়ে নিলে কোনো টাকাই পড়ে থাকবে না। তো এই বিবৃতিটা কিন্তু অবশ্যই একটা সত্য বিবৃতি। তো চলো কেন সত্য বিবৃতি সেটা আমরা দেখে নিই। তো দেখো এখানে কি 2-এর 3 নম্বর দাগের উত্তরটি তোমরা এভাবে লিখবে, প্রথমে যে 50 টাকার 1/5 অংশ থেকে 10 টাকা নিয়ে নিলে কোনো টাকাই পড়ে থাকবে না, এই বিবৃতিটা লিখবে, তারপর উত্তর হিসেবে লিখবে প্রদত্ত বিবৃতিটি সত্য। তো কেন সেটা দেখে নাও, ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। 50 টাকার 1/5 অংশ যেটা, তার থেকে আবার কি করব, 10 টাকা নিয়ে নিচ্ছি, তাহলে 10 টাকা বিয়োগ করে দিলাম, বুঝতে পেরেছো? এবারে দেখো 50 টাকার 1/5 অংশ মানে টাকা এর 1/5 অংশ মানে গুণ, এর মানে হচ্ছে গুণ, তাহলে 50 গুণ 1/5 অংশ, তার থেকে আবার 10 বিয়োগ, তাহলে এবারে গুণ করছি। দেখো এখানে 50 আর 5-এর মধ্যে কি ভাগের সম্পর্ক মানে কাটাকুটি যাবে, তাহলে 5 10-এ 50, উপরে থাকছে কত 10 10, আর এখানে বিয়োগ 10, তাহলে 10 থেকে 10 বিয়োগ করলে কত থাকে 0। সেটাই এখানে বলেছে যে 10 টাকা নিয়ে নিলে কোনো টাকাই পড়ে থাকবে না। তো দেখতে পাচ্ছি কোনো টাকাই পড়ে নেই, সেজন্য এই বিবৃতিটা কি একটা সত্য বিবৃতি। এবারে দেখে নাও যে 2-এর 4 নম্বর দাগের যে 5501 এর সব থেকে কাছে 1000 এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো 6000, ঠিক আছে? তো এই বিবৃতিটা কিন্তু সঠিক কিনা আমরা আগে চলো দেখে নিই খাতাতে। তো দেখো আগে ব্যাখ্যাটা দেখে নাও। দেখো 5501 থেকে 1000-এর গুণিতকে যদি পরের সংখ্যায় যাই তাহলে 6000 হয়, 1000-এর গুণিতকে যদি আগের সংখ্যায় আসি তাহলে 5000 থাকে, তাই না? তো 5501 থেকে যদি আমি 5000-এ আসতে চাই, দেখো আমি তীরচিহ্ন দিয়ে রেখেছি, তাহলে পরে কত বিয়োগ করতে হয় 5501 থেকে, 501 বিয়োগ করতে হয়, তবেই 5000 আসতে পারি। আবার 5501 থেকে যদি আমরা 6000-এ যাই তাহলে কত যোগ করতে হবে 5501-এর সঙ্গে, দেখো যোগ করেছি 499, তাহলে পরে কাছের সংখ্যা, কাছের গুণিতক যদি 1000-এর গুণিতকে ধরি তাহলে কাছের সংখ্যা কোনটা 6000 হচ্ছে, তাই না? কেন এখানে 499 যোগ করতে হচ্ছে আর এখানে 501 বিয়োগ করতে হচ্ছে, তাহলে কাছের সংখ্যা কোনটা 6000, সেই জন্য 5501-এর সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো 6000। এই যে বিবৃতিটা এটা সত্য বিবৃতি, তার জন্য উত্তর হিসেবে লিখবে এইভাবে প্রদত্ত বিবৃতিটি সত্য। তো দেখো আমি 4-এরটা সত্য বিবৃতি এখানে লিখে দিয়েছি, কিভাবে উত্তরটা লিখতে হবে তোমরা খাতায় দেখে নিয়েছো, আমি এখানে সত্য বিবৃতি লিখে দিলাম। এবারে দেখো 5 নম্বর দাগে কি বলছে 2-এর যে -2.1 একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা।
তো দেখো এটা একটা ঋণাত্মক সংখ্যা, কেন? কারণ মাইনাস আছে, এটা ঠিক আছে, কিন্তু ঋণাত্মক হলো, কিন্তু পূর্ণ সংখ্যা এটা অবশ্যই নয়। দেখতে পাচ্ছ এখানে দশমিক আছে, তার মানে এটা দশমিক ভগ্নাংশ সংখ্যা। সুতরাং এই যে বিবৃতিটা যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা অবশ্যই ঠিক কথা নয়, তার জন্য এই বিবৃতিটা হচ্ছে একটা মিথ্যা বিবৃতি। উত্তরটা তোমরা কিভাবে লিখবে? তো দেখো বিবৃতিটা আগে লিখে নেবে এটা, তারপর উত্তর হিসেবে লিখবে প্রদত্ত বিবৃতিটি একটা মিথ্যা বিবৃতি। এরপরে চলো কি বলছে না, একটা ছক দেওয়া রয়েছে 6 নম্বর দাগেরটা 2-এর, কি না পরিবারের সদস্য সংখ্যা বাঁদিকে আছে, ডান দিকে পরিবারের সংখ্যা। তো পরিবারের সদস্য সংখ্যা 3 জন, ডান দিকে পরিবারের সংখ্যা কটা আছে? 2টো। পরিবারের সংখ্যা আছে 4 জন, পরিবারের সদস্য সংখ্যা, এবং পরিবারের সংখ্যা কটা? 1 2 3 4 5। নিচে বলছে 4 জন সদস্যযুক্ত পরিবারের পরিসংখ্যা 5। দেখো এই যে পরিবারের সংখ্যাটা দেখাচ্ছে না, যাদের নাকি পরিবারের সদস্য সংখ্যা 4, সেই রকম পরিবারের সংখ্যা কটা? 5। এটাই কিন্তু পরিসংখ্যা বোঝায়। সেজন্য এই যে বিবৃতিটা দিয়েছে এটা কিন্তু একটা সত্য বিবৃতি। বুঝতে পেরেছো? তো উত্তরটা আমরা কিভাবে লিখব? তো দেখে নাও। আগে এইভাবে লিখে দেবে যে 2-এর 5 নম্বর, 2-এর 6 নম্বর দাগে যে 4 জন সদস্যযুক্ত পরিবারের পরিসংখ্যা 5, উত্তর প্রদত্ত বিবৃতিটা একটা সত্য বিবৃতি। ঠিক আছে, এইবারে চলো 7 নম্বর দাগের কি বলছে না, এখানে দেখো কি বলছে, এ বি এবং সিডি হচ্ছে পরস্পরকে কি করেছে? ছেদ করেছে, এবং ইএফ কিন্তু বাইরে আছে। ছবিটা একটু নামিয়ে দিই, ইএফ কিন্তু বাইরে আছে। এবারে পাশে লেখা আছে দেখো, এ বি সিডি এবং ইএফ সরলরেখাংশ 3টি সমবিন্দু সরলরেখাংশ। কিন্তু অবশ্যই এটা সমবিন্দু সরলরেখাংশ নয়। তোমরা জানো যে সমবিন্দু সরলরেখাংশ হতে গেলে 2-এর অধিক সরলরেখাংশ কিন্তু একটি বিন্দুতে মিলিত হতে হবে। কিন্তু দেখা যাচ্ছে এখানে একটি বিন্দুতে মিলিত এই কিন্তু ইএফ কিন্তু হয়নি, তাই না? তাহলে পরে এই যে 3টে বলেছে এ বি সি ডি ইএফ, 3টে সরলবিন্দু সরলরেখাংশ, এটা ঠিক কথা নয়। তাহলে এই যে বিবৃতিটা একটা মিথ্যা বিবৃতি। তো উত্তরটা তোমরা এটা এইভাবে লিখবে যে 2-এর 7 নম্বর দাগের এ বি সিডি এবং ইএফ সরলরেখাংশ 3টি সমবিন্দু সরলরেখাংশ, বিবৃতিটা লিখে উত্তর হিসেবে লিখবে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। এবার দেখো 2-এর 8 নম্বর দাগে কি বলছে না, এখানে একটা আয়তকার চিত্র দেওয়া রয়েছে যার প্রস্থ 4 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। আয়তকার চিত্রটির পরিসীমা 12 সেন্টিমিটার বলছে। তো এই যে বিবৃতি এটাও কিন্তু একটা মিথ্যা বিবৃতি। তো আমরা এখানে অবশ্যই বিবৃতির পাশে মিথ্যা বিবৃতি হিসেবে লিখব। তো কেন এটা মিথ্যা বিবৃতি চলো দেখে নাও। তো দেখো আগে বিবৃতিটা লিখে নেবে, তারপরে উত্তর হিসেবে লিখবে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। এইভাবে কিন্তু উত্তরটা লিখবে। ব্যাখ্যা যেটা দিচ্ছি এটা কিন্তু লেখার দরকার নেই, এটা তোমাদের বোঝানোর জন্য লিখছি, বারবার বলছি কিন্তু। তো এই পর্যন্ত কিন্তু উত্তর। তো বুঝে নাও কিভাবে কেন হলো এটা। তো আয়তকার চিত্রটির পরিসীমা আমরা জানি, আয়তকার ক্ষেত্রের পরিসীমা মানে কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। সেই জন্য লিখেছি 2 ইন্টু দৈর্ঘ্য কত বলে দিয়েছিল? 8 সেন্টিমিটার, প্রস্থ কত? 4 সেন্টিমিটার। তাহলে 8 যোগ 4 সেন্টিমিটার, আর বাইরে 2 দিয়ে গুণ, তাহলে 2 গুণ 8 আর 4 কত হচ্ছে? 12 সেন্টিমিটার। তাহলে 12 দুগুণে কত? 24 সেন্টিমিটার। কিন্তু এখানে বলেছে কত? 12 সেন্টিমিটার। আর এখানে আমরা পেলাম কত পরিসীমা? 24 সেন্টিমিটার পেলাম। অর্থাৎ বিবৃতিটি একটা মিথ্যা বিবৃতি। এবার দেখো 3 নম্বর দাগের কি বলছে, 3-এর 1 স্তম্ভ মেলাও যে কোনো 3টি। তো এখানে অনেকগুলো দেওয়া রয়েছে, আমরা সবগুলোই করে দেবো। তো দেখো এখানে প্রথম স্তম্ভ এবং দ্বিতীয় স্তম্ভ, সেখানে কি বলছে দেখো, প্রথমে y-7 লেস দ্যান 20। তার মানে y-7 হচ্ছে 20 থেকে বা 20 থেকে ছোট। তো দেখো ডান দিকে কোথায় আছে ছোট? দেখো y-7 20 থেকে ছোট এখানে পেলাম। তাহলে এইটার সঙ্গে কোনটা হবে? এইটা হবে। তো আমি আগে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিই, তারপরে উত্তরটা তোমরা খাতাতে কিভাবে লিখবে আমি কিন্তু দেখিয়ে দেবো। ঠিক আছে, আগে দেখে নাও বা বুঝে নাও। এবারে দেখো y-7 গ্রেটার দ্যান ইকুয়াল টু 20, অর্থাৎ কি বলছে? y-7 20 থেকে সমান এবং বড় অথবা বড়। তো y-7 কোথায় সেটা আছে? দেখো y-7 20 থেকে বড়, এটা নয়। নিচে দেখা যাক y-7 20 সমান এবং 20 থেকে বড়। তাহলে এইটার সঙ্গে এইটা মিলে যাচ্ছে, তাহলে এইটার সঙ্গে কি হবে? এইটা হবে। আচ্ছা, এরপরে চলো y-7 নট ইকুয়াল টু 20, অর্থাৎ 20 কিন্তু সমান নয়, 20 সমান নয় বা অসমান। এই দেখো অসমান এখানে পেয়ে গেছি। তার মানে এইটার সঙ্গে কোনটা হবে? এইটা y-7 20 অসমান। এবারে দেখো y-7 লেস দ্যান ইকুয়াল টু 20, অর্থাৎ y-7 20 চেয়ে ছোট এবং সমান। কোথায় সেটা? দেখো এখানে y-7 20 সমান এবং 20 থেকে ছোট। তাহলে পরে এইটার সঙ্গে কোনটা হবে? এইটা হবে।
হলো। এবারে দেখো y-7 গ্রেটার দ্যান 20, অর্থাৎ 20-এর চেয়ে বড়। তো 20-এর চেয়ে বড় কই আছে, না এই আছে, তাহলে পরে এইটার সঙ্গে কোনটা হবে, এইটা হবে। তো চলো উত্তরটা তোমরা খাতাতে কিভাবে লিখবে সেটা তোমরা দেখে নাও। তো দেখো 3-এর 1 নম্বর দাগের এইভাবে উত্তরটা তোমরা লিখে দেবে। তো প্রথম স্তম্ভ এবং দ্বিতীয় স্তম্ভ লিখবে এবং বাঁ দিকের সঙ্গে ডান দিকের যেটা মিলবে ঠিক পাশাপাশি লিখবে, বুঝতে পেরেছো? তো তোমরা ভালো করে দেখে নাও। তো এইভাবে কিন্তু তোমরা উত্তরটা পাশাপাশি লিখবে, তীর চিহ্ন দিয়ে লিখবে না, এইভাবে লিখবে। এবার দেখো 3-এর 2 নম্বর দাগের কি বলছে, দেখো 3 নম্বর দাগের 2। তো এখানে দেখো স্তম্ভ মেলাও যে কোনো 3টি রয়েছে, ক্ষেত্রেও আমরা সবগুলোই করে নেব। তো দেখো ক এবং খ, তো বাদিকে যেগুলো কি বলছে দেখো, প্রথমটা একটি নিরেট চোঙের বক্রতল ও সমতলের সংখ্যা যথাক্রমে। তো নিরেট চোঙ দেখো, আমি ডান দিকে একটু ছবি এঁকেছি, তো এটা হচ্ছে চোঙ। তো নিরেট মানে কি, এটা ফাঁপা নয়, এই ওপরের রং একটা তল আর একটা নিচের তল, তাহলে এই দুটো কিন্তু সমতল, তাহলে সমতল কটা পেলাম, দুটো। আর এইটা কত, এই পাশেরটা কি, এটা হচ্ছে বক্রতল, তাহলে বক্রতলের সংখ্যা হচ্ছে একটা আর সমতল হচ্ছে দুটো, তাহলে 1 এবং 2 হবে, কারণ বক্রতলটা আগে আছে, তাহলে বক্রতল 1 এবং সমতল হচ্ছে 2। 1 আর 2 কোথায় আছে, দেখো অপশান নম্বর বিতে আছে, তাহলে এই অপশান নাম্বার বির সঙ্গে প্রথমেরটা হবে। ঠিক আছে, তো এবারে দেখো উত্তরটা কিভাবে লিখবে খাতায় আমি পরে দেখিয়ে দিচ্ছি। এবারে 2 নম্বর কি বলছে দেখো, একটি নিরেট শঙ্কুর বক্রতল এবং সমতলের সংখ্যা যথাক্রমে। দেখো এখানে একটা নিরেট শঙ্কু মানে কি, এটা হচ্ছে শঙ্কুর চিত্র, নিরেট মানে এটা ফাঁপা নয়, এই অংশটা কি ভরাট করা। তো এই যে পাশের অংশটা এটা হচ্ছে বক্রতল, আর নিচের এই যে ভরাট করা অংশটা কি সমতল, তাহলে বক্রতল একটা এবং সমতল একটা, তাহলে 1 আর 1 কোথায় আছে, এ নম্বর অপশানে আছে, তাহলে এইটার সঙ্গে কি হবে, এইটা। এবারে দেখো 3 নম্বরে কি আছে, বর্গাকার ভূমিযুক্ত প্রিজমের ধার সংখ্যা এবং তল সংখ্যা যথাক্রমে। তো দেখো তোমাদের যে বই আছে সেই বইয়ের 125 নম্বর পৃষ্ঠাতে এখানের এই ছবিটা একটু খেয়াল করো। তো দেখো বর্গাকার ভূমিযুক্ত প্রিজম, এখানে এই যে ছবিটা, ঠিক আছে, ধার সংখ্যা কটা দেখো, 1 2 3 4 5 6 7 8 আর নিচে 9 10 11 12, তাহলে ধার সংখ্যা পেলাম 12টা। আর তল সংখ্যা কটা দেখো, 1 2 3 4 উপরে একটা 5টা আর নিচে একটা 6টা, তাহলে ধার সংখ্যা 12 আর তল সংখ্যা হচ্ছে 6টা, তাই না? তো দেখো 12 আর 6 অপশানটা কত নম্বর অপশান আছে, ডি, তাহলে এই 3-এর সঙ্গে কি হবে, এই ডি নম্বর অপশানটা ঠিক হবে। এবারে একটাই পড়ে আছে 4-এর সঙ্গে এইটা হবে, তা কি বলছে দেখো, যে বর্গাকার ভূমিযুক্ত পিরামিডের ধার সংখ্যা এবং তল সংখ্যা যথাক্রমে। তো তোমাদের যে বই আছে অঙ্ক বই, তার পৃষ্ঠা নম্বর 126। তো দেখো 126 নম্বর পৃষ্ঠাতে এই উপরে চলে যাও, বর্গাকার ভূমিযুক্ত, এইটা হচ্ছে পিরামিডের চিত্র, ঠিক আছে। তো এর ধার সংখ্যা দেখো কটা, 1 2 3 4 5 6 7 8, তাহলে ধার সংখ্যা 8 আর তল সংখ্যা কটা দেখো তো, 1 ওপারে 2 এই 3 এই 4 আর নিচে একটা 5, তাহলে ধার সংখ্যা কটা পেলাম, 1 2 3 4 5 6 7 8 আর তল সংখ্যা পেলাম 5টা, তাহলে 8 আর 5 অপশানটা এই যে আছে, তাহলে এইটার সঙ্গে কি হবে, অপশান নাম্বার সি। তো উত্তরটি তোমরা কিভাবে লিখবে খাতাতে একদম দেখিয়ে দিয়েছি আমি, দেখে নাও। তো তীর চিহ্ন দিয়ে লিখবে না, এইভাবে লিখবে, অর্থাৎ 3-এর 2 নম্বর দাগের ক এবং খ এইভাবে লিখবে এবং বাঁ দিকের যেগুলো আছে সেইভাবে বরাবর লিখে দেবে। ডান দিকের যে অপশানগুলো বাঁ দিকের সঙ্গে মিলবে সেগুলো কিন্তু তোমরা পাশাপাশি লিখবে, অর্থাৎ 1-এর সঙ্গে বি, 2-এর সঙ্গে এ, 3-এর সঙ্গে ডি এবং 4-এর সঙ্গে সি। বুঝতে পেরেছ? এবারে দেখো 4 নম্বর দাগের কি বলছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এখানে 5টি প্রশ্ন আছে, 2 × 5 = 10, মানে প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে। তো 4-এর 1 নম্বর দাগের কি বলছে, তুমি তোমার দাদার থেকে 5 বছরের ছোট, চল ব্যবহার করে তোমার দাদার বয়সকে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করো। তো দেখো আমি উত্তরটি খাতায় করে দিয়েছি। তো দেখো 4-এর 1 নম্বর দাগে, ধরি আমার বয়স সমান x বছর, ঠিক আছে, আমার চেয়ে আমার দাদা 5 বছরের বড়, তাই না? অতএব আমার দাদার বয়স, আমার বয়স যদি x বছর হয় এবং আমার দাদা যদি 5 বছরে আমার চেয়ে বড় হয়, তাহলে পরে আমার দাদার বয়স কত, আমার বয়স যোগ যত বছর দাদা বড় ততটা যোগ করে দেবো, তাহলে x + 5 বছর, তাহলে আমার বয়সের সাপেক্ষে আমি কিন্তু দাদার বয়সকে প্রকাশ করলাম, ঠিক আছে, এটাই হয়ে যাচ্ছে উত্তর। এবারে দেখো 4-এর 2 নম্বর দাগের কি বলছে, যে 5005 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে লেখো। তো দেখো উত্তরটা তোমরা
আমি খাতায় করে দিয়েছি, দেখে নাও এবং বুঝে নাও। তো দেখো 4-এর 2 নম্বর দাগের আমরা এই সংখ্যাটাকে লিখে নিয়েছি এবং এখান থেকে এইভাবে লিখতে পারি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাই না? তো আমি যদি এই সংখ্যাটাকে স্থানীয় মানে বিস্তার করি, দেখো তো এটা নিযুতের ঘরে 5 আর লক্ষের ঘরে 0, তার মানে এটা কত? 50 লক্ষ, তাই না? তো আমরা এই যে 5005 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে লিখলে হবে বলে এই কথাটা লিখে সমান চিহ্ন দেব। তো 5-এর পরে আমরা কটা শূন্য, সবগুলো শূন্য করে দেবো, 1 2 3 4 5 6। দেখো 5-এর পরে 1 2 3 4 5 6, 6 শূন্য করে দিলাম। তারপরে যোগ কি করছি দেখো, কোথায় আরবার 5 আছে না, হাজারের ঘরে 5 আছে, অর্থাৎ 5-এর পরে আর কটা শূন্য, 1 2 3টে লিখবো। তো 5-এর পরে 3টে, অর্থাৎ 5000, যোগ আর 5 আছে কোথায়, এককের ঘরে। এককের ঘরে 5 মানে শুধু 5। কেন এই শূন্যগুলো, আর যেহেতু প্রত্যেকটা ঘরে শূন্য আছে, এগুলো আলাদা লেখার দরকার নেই, ঠিক আছে? অর্থাৎ 50,05,005, এটাই হচ্ছে স্থানীয় বিস্তার করে লেখা। দেখো 4-এর 3 নম্বর দাগের কি বলছে না, এখানে 3টে চিত্র দেওয়া রয়েছে, চিত্র এ, চিত্র বি এবং চিত্র সি। দেখো প্রথম চিত্রে দেখা যাচ্ছে 3টে বিন্দু, দ্বিতীয় চিত্রে দেখা যাচ্ছে একটি সরলরেখার মধ্যে 3টে বিন্দু রয়েছে, অর্থাৎ সরলরেখার উপরেই অবস্থিত। আর একটা 3টে সরলরেখা কি একটি বিন্দুতে, নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে। তো নিচে কি আছে দেখো, নিচের শব্দগুলি উপরের কোন চিত্রগুলির সঙ্গে যুক্ত মেলাও। যে কোনো দুটি করতে বলেছে, আমরা সবগুলোই করে দেব। তো ক এবং খ আছে। তো বাদিকে কি আছে দেখে, এ নম্বরে সমরেখ। তো দেখো সমরেখ মানে কি, একই সরলরেখার উপরে অবস্থিত কিন্তু বিন্দুগুলো থাকতে হবে। তো একই সরলরেখার উপরে বিন্দুগুলো অবস্থিত আছে কোথায়, না এই যে চিত্র নম্বর বিতে পি কিউ আর একই সরলরেখার উপরে অবস্থিত, তাহলে পরে এটা কিন্তু সমরেখ, অর্থাৎ চিত্র নম্বর বির সঙ্গে মিলবে। এবারে দেখো চিত্র এই বি নম্বর অপশানে কি আছে, অসমরেখ। দেখো এই যে 3টে বিন্দু দেওয়া রয়েছে, এই 3টে বিন্দু কিন্তু অসমরেখ বিন্দু, তাই না? কেন, সরলরেখার উপরে এই 3টে বিন্দুকে কেন্দ্র করে আমরা কিন্তু সরলরেখা টানতে পারবো না। তাহলে পরে চিত্র এ হচ্ছে অসমরেখ বিন্দুর সঙ্গে মিলবে, ঠিক আছে? এবং সি নম্বর অপশান আছে সমবিন্দু। দেখো এই যে 3টে সরলরেখা একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে, মানে এই 3টে সরলরেখা হচ্ছে সমবিন্দু সরলরেখা, তাহলে চিত্র সি হচ্ছে এই সমবিন্দুর সঙ্গে মিলবে। তো তোমরা অ্যারো চিহ্ন দিয়ে না লিখে পাশাপাশি এই কথাগুলো লিখবে। কিভাবে লিখবে একটু দেখে দিচ্ছি পাশে। তো দেখো একটা ছক কেটে, এরকম ছক কেটে তোমরা আগে উত্তর যেগুলো হবে পাশাপাশি কিন্তু লিখবে, ঠিক আছে? এইরকম করে না লিখে পাশাপাশি উত্তরগুলো এইভাবে লিখলে খুব ভালো হয়। তো এবারে দেখো 4 নম্বর দাগেরটা কি বলছে না, এ হাতের কাজে 50-এর মধ্যে 20 নম্বর পেয়েছে, কিন্তু বি 25-এর মধ্যে 10 নম্বর পেয়েছে। কে বেশি পেয়েছে শতকরার সাহায্যে নির্ণয় করো। তো দেখো প্রশ্নটি আমি খাতায় আগে লিখে নিয়েছি, এবারে উত্তর লিখছি। দেখো এ হাতের কাজে কত পেয়েছে না, 50-এর মধ্যে 20, তাই না? তাহলে লিখেছি দেখো এ হাতের কাজে পেয়েছে 50-এর মধ্যে 20 নম্বর, সমান 50-এর মধ্যে 20 100-তে কত, তাহলে আমরা শতকরায় পেয়ে যাবো, তাই না? তাহলে 50-এর মধ্যে 20 100-তে কত বের করতে গেলে কি করতে হবে না, মোট অংশ হচ্ছে 50, তার মধ্যে পেয়েছে 20, সেটা হচ্ছে উপরে লিখবো গুণ 100, এইভাবে লিখতে হয়। তো 50 আর 100 কাটাকুটি করলে থাকছে 2, তাহলে 20 দুগুণে কত, 40%। ঠিক একই রকমভাবে বি কত পেয়েছে না, বি পেয়েছে 25-এর মধ্যে 10 নম্বর, তাহলে লিখছি আবার বি হাতের কাজে নম্বর পেয়েছে সমান 25-এর মধ্যে 10, অর্থাৎ মোট হচ্ছে 25, তার মধ্যে পেয়েছে 10, তাহলে এটা হচ্ছে উপরে হচ্ছে 10 গুণ 100 হলো। এবার 25 আর 100 কাটাকুটি করলে 4 25 100, তাহলে 4 10-এ 40। তাহলে দেখো এখানে এ হাতের কাজে পেয়েছে 40%, আবার বিও পেয়েছে হাতের কাজে 40%। তাহলে কে, প্রশ্ন করেছিল কে বেশি পেয়েছে শতকরার সাহায্যে নির্ণয় করো, তাহলে কেউই বেশি পায়নি, দুজনেই সমান পেয়েছে, ওই জন্য লিখেছি উত্তর। দেখো অতএব এ এবং বি দুজনেই সমান নম্বর পেয়েছে। তো এইভাবে উত্তর। দেখো 4-এর 5 নম্বর দাগের কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেন্টিমিটার, ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য দশমিক সংখ্যায় লেখো। তো দেখো প্রশ্নটি আমি 3-এর 3 নম্বর দাগের আগে লিখে নিয়েছি নীল কালি দিয়ে, এবার উত্তর লিখছি কালো কালি দিয়ে। দেখো সমবাহু ত্রিভুজের পরিসীমা কত বলে দিয়েছি, সমান 14.4 সেন্টিমিটার। ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে পরিসীমা মানে কি, এই যে 3টে বাহু আছে, এইটা এইটা আর এইটা, এই 3টে বাহুর যোগফল হচ্ছে 14.4 সেন্টিমিটার, তাই তো? তা 3টে বাহুই তো এখানে সমান, সমবাহু যেহেতু বলেছে 3টে বাহুই সমান, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কী করে পাবো, এই 3টে বাহুর যোগফল হচ্ছে এইটা, তাহলে একে যদি আমি 3 দিয়ে ভাগ করে দিই তাহলে একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো, তাই না? তাহলে পরে পরিসীমার 3টে বাহুর যোগফল বা 3 গুণ একটি বাহু,
তাহলে 3 গুণ একটি বাহু যেহেতু, তাহলে একটি বাহু দিয়ে 3 দিয়ে ভাগ করে দিলে একটি বাহু পেয়ে যাব। অতএব সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য সমান 14.4 ভাগ 3 সেন্টিমিটার হলো। তাহলে ভাগটাকে আমরা এই নিচে লিখে দিলাম 3, 14.4কে 3 দিয়ে ভাগ করলে হয় 4.8 সমান 4.8 সেন্টিমিটার। দেখো 5-এর 1 নম্বরে কি বলছে না 145 ও 232 সংখ্যা দুটির গসাগু নির্ণয় করো ও ওই গসাগু এর সাহায্যে লসাগু নির্ণয় করো। 145 ও 232 সংখ্যা দুটির গসাগু নির্ণয় করব আগে, তারপরে গসাগু যেটা পেলাম তার সাহায্যে কি করব না লসাগু নির্ণয় করব। তো আমরা উৎপাদকের সাহায্যে গসাগু করতে পারি, ভাগ প্রক্রিয়াও করতে পারি। তো ভাগ প্রক্রিয়া খুবই সহজ করা, তো ভাগ প্রক্রিয়া এখানে করে দিয়েছি। দেখো উত্তর 145কে 232 এই দুটোর গসাগু এইভাবে নির্ণয় করতে হয়, তোমরা নিশ্চয়ই জানো। 145 1কে 145 গেল, এরপরে এই যে নিচে বিয়োগ করলে হচ্ছে 87 দিয়ে আবার 145কে আমরা ভাগ করতে গিয়ে দেখতে পাচ্ছি একবার যাচ্ছে 87 1কে 87, এই 135 থেকে 87 বিয়োগ করলে থাকছে 58, এই 58 দিয়ে আবার 87কে ভাগ করতে হবে, 58কে 58 1কে 58ই যাচ্ছে, এবারে 58 থেকে 87 থেকে 58 বাদ দিলে থাকছে 29, এই 29 দিয়ে আবার 58কে ভাগ করতে হবে। তো 29 দিয়ে 58কে ভাগ করলে আমরা দুইবার যাচ্ছে, দেখো 29 দুগুণে 58, তাহলে আর কোনো ভাগশেষ থাকছে না। তাহলে গসাগু কত পাচ্ছি না 29। তো আমরা লিখলাম কি অতএব 145 ও 232-এর গসাগু হচ্ছে 29। এবারে বলছে গসাগু যেটা পেলাম তার সাহায্যে লসাগু নির্ণয় করো। তো আমরা একটা সূত্র জানি যে কি, সেটা আমরা জানি বলে লিখেছি যে কি না দুটি সংখ্যার গসাগু গুণ লসাগু সমান সংখ্যা দুটির গুণফল, এটা আমরা জানি। তো এই অর্থে আমরা কি লিখবো না শর্তানুযায়ী তোমরা লিখে দেবে কি না দেখো দুটি সংখ্যার গসাগু আর লসাগু, তাহলে গসাগু তো আমরা পেয়েছি 29, তাহলে 29 গুণ লসাগুটা আমরা জানি না, এটা বের করবো এই গসাগুর সাহায্যে। তাহলে 29 গুণ লসাগু লিখলাম এবং সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটি এখানে কত কী বলেছিল 145 আর 232, তাহলে এখানে লিখলাম 145 গুণ 232। এবার দেখো লসাগুর সঙ্গে 29টা গুণ আকারে ছিল, সমান চিহ্ন যখন ওদিকে যাবে সেক্ষেত্রে কী হবে না চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ ভাগ হয়ে যাবে। তাহলে অতএব লসাগু সমান কি লিখবো 29টা ওদিকে গেলে ভাগ হয়ে যাচ্ছে বলে 29টা আমরা নিচে লিখলাম। এবার 29 দিয়ে 145কে কাটলে থাকছে 5, কেন 5 29 145, তাহলে 5 আর 232 যদি আমি গুণ করি তাহলে কত পাই না 1160। তাহলে পরে আমরা কি লিখবো না অতএব নির্ণেয় লসাগু সমান 1160। এই যে 1160 লসাগুটা পেলাম আমরা, এটা কিসের সাহায্যে পেলাম না গসাগু পেয়েছিলাম, সেই গসাগুর সাহায্য নিয়েই কিন্তু লসাগুটা নির্ণয় করলাম, আলাদা করে কিন্তু 145 আর 232-এর লসাগু বের করিনি। বুঝতে পেরেছো? এবারে দেখো 5-এর 2 নম্বর দাগের কি বলছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো, সেটা কি আছে না +7, -7। সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো +7 এবং -7। তো যেখানে কমাটা আছে সেখানে আমরা কি লিখবো না যোগ চিহ্ন লিখবো। তো উত্তর কি লিখছি দেখো +7, -7, মাঝখানে কমার জায়গায় লিখলাম যোগ, কেন যোগফল করবো বলে কমার জায়গায় যোগ লিখলাম। এবারে আমরা একটা সংখ্যা রেখা আঁকলাম। সংখ্যা রেখা মানে কি সংখ্যা দ্বারা চিহ্নিত রেখা। তো দেখো এখানে একটা সংখ্যা রেখা এঁকেছি, তো এই 0 লিখেছি এখানে, এর ডান দিকেরগুলো সব প্লাস এবং বাঁ দিকেরগুলো সব মাইনাস, অর্থাৎ +1 +2 +3 +4 এভাবে করতে করতে +12 পর্যন্ত লিখেছি, এদিকে মাইনাস করতে করতে -7 পর্যন্ত লিখেছি। এটা তোমরা জানো, সংখ্যা রেখা আঁকতে তোমরা জানো নিশ্চয়ই। এইবারে দেখো +7, তাহলে 0 থেকে আমরা +7 পর্যন্ত যাব। দেখো 0 থেকে আমরা এই যে +7 পর্যন্ত আমরা গেছি, তাহলে এটা কি লিখব না +7। আচ্ছা এবারে দেখো +7 পর্যন্ত গেলাম, তারপরে প্লাস করছি কি না -7, -7 প্লাস করা মানে -7 অ্যাকচুয়ালি বা আবার বাদিকে চলে আসা, অর্থাৎ ফেরত চলে আসা। তার মানে এইটা এই যে +7 থেকে আবার এই -7 পর্যন্ত চলে এলাম, এটা কি লিখবেন এটা হচ্ছে -7। তাহলে দেখো 0 থেকে +7 পর্যন্ত গেলাম, আবার +7 থেকে ফের -7 করলাম, অর্থাৎ ফের 0-তে এসে পৌঁছলাম, অর্থাৎ আলটিমেটলি আমার কিন্তু কোনো যোগফল হলো না। 7 পা এগোলাম, আবার 7 পা পিছিয়ে আসলাম। বুঝতে পেরেছো? এখান থেকে 7 পা এগোলো, আবার 7 পা পিছিয়ে আসলো, তাহলে মানে আলটিমেটলি সে গেল কয় পা, একদমই গেল না, অর্থাৎ 0 পা গেল। তাহলে পরে এই যে যোগফলটা আমরা দেখলাম সংখ্যা রেখার সাহায্যে যেটা দেখালাম সেটা কি বোঝালাম, তার মানে যে এই যে +7 + -7 এটা সমান 0 পেলাম আমরা। বুঝতে পেরেছো? দেখো 5-এর 3 নম্বর দাগের কি বলছে সুজাতার তথ্য থেকে স্তম্ভচিত্র অঙ্কন করো। তো এখানে সুজাতার একটা তথ্য দেওয়া রয়েছে। সুজাতার বন্ধুর সংখ্যা গান গাইতে ভালোবাসে 4 জন, নাচ করতে ভালোবাসে 5 জন এবং আঁকতে ভালোবাসে 7 জন। তো সুজাতার তথ্য থেকে স্তম্ভচিত্র
অঙ্কন করলাম। তো দেখো আমি নিচে একটা স্তম্ভচিত্র এঁকেছি, তোমরা এইভাবে আঁকবে। আমি পেনের সাহায্যে এঁকেছি, তোমরা পেন্সিলের সাহায্যে আঁকবে। পেনের সাহায্যে এঁকেছি তোমাদের যাতে ভিডিওতে দেখতে সুবিধে হয়, বুঝতে পারো সহজে। তো এদিকে একটা এদিকে এঁকেছি, এটা অ্যারো চিহ্ন তীর চিহ্ন, এদিকেও তীর চিহ্ন দিয়েছি। তো এইদিকে কি করেছি না, গান গায়, নাচ করা এবং আঁকা। তো এখানে তিনটে বিষয় আছে, গান করা, নাচ করা এবং আঁকা। তো গান করতে ভালোবাসে কত, 4 জন, নাচ করতে 5 জন এবং আঁকতে 7 জন। তো সেই যে তথ্য এখানে আমি লিখেছি। এদিকে দেখো 0 থেকে 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত কি লিখেছি না, সুজাতার বন্ধুর সংখ্যা। এদিকে আরও চিহ্ন দিয়েছি দেখো, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 এগুলো কারা না, সুজাতার বন্ধুর সংখ্যা। তাহলে গান গাইতে ভালোবাসে কজন, দেখো এখানে 4 জন। তাহলে এখানে 4 পর্যন্ত আমি নিয়ে একটা স্তম্ভচিত্র আঁকলাম। আবার নাচ করতে ভালোবাসে কজন না, 5 জন। তাহলে দেখো এই যে 5-এর সমান করে আমি একটা স্তম্ভচিত্র আঁকলাম। তারপরে আঁকতে ভালোবাসে কজন, 7 জন। তো দেখো 7-এর সমান করে আমি একটা স্তম্ভচিত্র এখানে আঁকলাম। বোঝা গেল? দেখো 6 নম্বর দাগের কি বলছে না, এবছরের অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসের 60% ছাত্রছাত্রী 80 এর বেশি নম্বর পেয়েছে। আমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রী 50 জন হলে কতজন ছাত্রছাত্রী 80 এর বেশি নম্বর পেয়েছে? তো চলো অঙ্কটা আমি খাতায় করে দিয়েছি, দেখে নাও। তো দেখো কি লিখেছি, দেখো 6 নম্বর দাগের আমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত না, 50 জন, ঠিক আছে। তো 80 এর বেশি নম্বর পেয়েছে কতজন বলেছে প্রশ্নে না, 60% ছাত্রছাত্রী। অতএব 50 জনের মধ্যে 80 এর বেশি নম্বর পেয়েছে সমান 50 জনের 60%, তাই না? জনের মানে কি, এর মানে হচ্ছে গুণ। তাহলে 50 গুণ 60% মানে আমরা 60/100 লিখতে পারি, ঠিক আছে। শতকরা বলে এটা আমরা 60/100 লিখলাম। এবার দেখো 0 0 কাটা, এই 0 এই 0 কাটা, তাহলে নিচে কিছু থাকলো না, ওপরে কি থাকছে 5 আর 6, তাহলে 5 6 কত, 30, 30 জন পেলাম। তাহলে 50 জনের মধ্যে 80 এর বেশি নম্বর পেয়েছে কতজন, 30 জন। ওই জন্য উত্তর লিখে দিয়েছি দেখো। অতএব আমাদের ক্লাসে 50 জনের মধ্যে 30 জন 80 এর বেশি নম্বর পেয়েছে। এই ছিল ক্লাস 6-এর গণিত বিষয়ের মডেল অ্যাক্টিভিটাসকের যে 50 নম্বরের কম্পাইলেশন দেওয়া আছে তার উত্তর। তো মডেল অ্যাক্টিভিটাসকের অন্যান্য সমস্ত উত্তর কিন্তু করে দেওয়া রয়েছে, যারা দেখোনি ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সবাই একটা লাইক দিও, শেয়ার করো। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।